নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আমরা ক্লাস 10 এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। বুঝতেই পারছো, চক্রবৃদ্ধি সুদ। তো এর আগে আমি সরল সুদ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। তো চক্রবৃদ্ধি সুদের এই ভিডিওটি সম্পূর্ণ চক্রবৃদ্ধি সুদকে কিন্তু কভার করবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা আহ, একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের। তো চক্রবৃদ্ধি সুদের প্রথমে আমরা একটুখানি কনসেপ্ট নিয়ে আলোচনা করে নিই, বিষয়টা কি বলতে চাইছে একটু দেখি। তো ফার্স্টে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করতে গেলে তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে সরল সুদ। তো সরল সুদ সম্পর্কে যদি একটা বেসিক আইডিয়া না হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ দিয়ে কোনো লাভ নেই। সরল সুদ কি বলছে, যে সরল সুদ হলো সেই সুদ যা কেবল আসল বা মূলধনের ওপর গণনা করা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য যে পরিমাণ টাকা ধার দেওয়া বা নেওয়া হয় সেই মূল টাকার ওপরেই সুদ হিসাব করা হয়, এবং এই সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয় না, মূলধনের সাথে যুক্ত হয় না। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো 100 টাকা মূলধন রয়েছে, মূলধন মানে আসল টাকাটা। তো এই 100 টাকার ওপর ধরো 10% সুদ চাপানো হয়েছে। তাহলে ধরো প্রথম বছরের সুদটা হচ্ছে যদি 10 টাকা হয়, ধরে নিলাম আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে, তাহলে দ্বিতীয় বছরের সুদ কি হবে? দ্বিতীয় বছরের সুদটাও কিন্তু 10 টাকাই হবে। কারণ এই মূলধনের ওপরে যদি আমি 10% সুদ চাপাই, তাহলে আমরা কিন্তু সুদের যে অ্যামাউন্টটা পাবো সেটা 10 টাকাই হবে। তাহলে প্রথম বছরে যদি 10 টাকা হয় তাহলে দ্বিতীয় বছরেও 10 টাকা হবে, কারণ সেই আসল টাকাটার ওপরেই কিন্তু সুদ চাপানো হবে। তৃতীয় বছরের ক্ষেত্রেও 10 টাকা হবে, এবং যতগুলো বছর চাইবে ততগুলো বছরেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু 10 টাকা করে সুদ হিসাব হবে। কারণ এই 10 টাকা করে সুদ কিন্তু আসল টাকাটার ওপরেই কেবলমাত্র অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি চক্রবৃদ্ধি সুদটা দেখি, সেখানে কি দেখব? অন্য ধারে চক্রবৃদ্ধি সুদ কি বলছে? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, সরল সুদকে আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে জানি। চক্রবৃদ্ধি সুদ বলছে, চক্রবৃদ্ধি সুদ হলো সেই সুদ যেখানে একটি নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত হয়ে নতুন আসল বা মূলধন তৈরি করে। এরপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য সেই নতুন আসল বা সমৃদ্ধি মূলের ওপরে আবার সুদ হিসাব করা হয়। একে আমরা সুদের ওপর সুদও বলে থাকি। এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট। তোমার ধরো প্রথম বছরের প্রথমকে আমি 1 দিয়ে বিবেচনা করছি। প্রথম বছরে ধরো মূলধনটা ছিল হচ্ছে, ধরো P1 ধরলাম মূলধন, সেই মূলধনটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সুদের হার কত ছিল? 10% ছিল। সুদের হার হচ্ছে 10%। ক্লিয়ার? তাহলে তাহলে এখন সুদ কত পাচ্ছি? সুদ আমরা তাহলে পাবো, সুদ আই যেটা পাবো সেটা হচ্ছে ধরো 10 টাকা পাচ্ছি। এটা হিসেব। এবার যখন দ্বিতীয় বছর আসছে, দ্বিতীয় বছরে আসল টাকাটা কত হবে জানো? যেটা হচ্ছে এই যে প্রথম বছরের আসল টাকা, তার সঙ্গে এই যে আমরা প্রথম বছরের সুদটা পেলাম, এই দুটোকে আমরা যোগ করব। যোগ করার পর যে টাকাটা পাবো সেটাই হচ্ছে নতুন আসল টাকা বা নতুন মূলধনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তখন আবার
এর ওপরে আবার 10% চাপানো হবে। 10% চাপালে সুদ কত পাবো বলো? আমরা হিসাব করে যেটা দেখবো 11 টাকা পাবো। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত পাচ্ছি? 11 টাকা পাচ্ছি। কথা বোঝাতে পারছি? তাহলে দেখো প্রত্যেক বছরের সুদ কিন্তু এখানে একই থাকলো নয়, একই থাকলো না। তাহলে প্রথম বছরের সুদ 10 টাকা ছিল, দ্বিতীয় বছরের সুদ কত হলো? 11 টাকা। বোঝা গেল? তাহলে সুদ কিন্তু আমার এখানে একই থাকলো না প্রত্যেক বছর। যেখানে আমি সরল সুদের ক্ষেত্রে দেখেছি প্রত্যেক বছর কিন্তু সুদ একই থাকলো। কেন? কারণ সুদটা ডিপেন্ড করে আসলের ওপর। আসলের ওপর সুদকে বিবেচনা করা হয়, সুদকে ক্যালকুলেশন করা হয়ে থাকে। এবার সেখানে সরল সুদের ক্ষেত্রে দেখেছি কেবলমাত্র প্রথম যে আসল টাকাটা রয়েছে তার ওপরেই কিন্তু সুদটা ক্যালকুলেট করা হয়। তাহলে প্রথম বছরের সুদ 10 টাকা ছিল, দ্বিতীয় বছরের সুদ হবে 10 টাকা, তৃতীয় বছরের সুদ হবে 10 টাকা। প্রত্যেক বছরই কিন্তু 10 টাকা 10 টাকা 10 টাকা করে সুদ হতে থাকবে যদি সুদের হারটা সেম থাকে। এখন কথা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে প্রথম বছর যে সুদটা পাওয়া যায় সেই সুদ আর আসল যুক্ত এই সবৃদ্ধি মূল যেটা তৈরি করে প্রথম বছরে, সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল হয়ে যায়, সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল হয়ে যায়। অতএব কি হলো? আসলটা চেঞ্জ হয়ে গেল। আসল চেঞ্জ হলে সুদের হার যতই একই থাক তাহলেও কিন্তু কি হবে? সুদটা চেঞ্জ হয়ে যাবে। সেই কারণেই কিন্তু দ্বিতীয় বছরের সুদটা 11 টাকা হয়ে গেল, কারণ দ্বিতীয় বছরের যে আসলটা হয়েছে সেটা 100 টাকা না হয়ে 110 টাকা হলো। কনসেপ্টটা ক্লিয়ার? সেই জন্য বলছে এটাকে সুদের ওপরেও সুদ বলা হয়। আচ্ছা, সুদের ওপরে সুদ কেন বলা হচ্ছে সেটা আরেকটা কারণও বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি যদি খুব ভালো করে দেখো প্রথম বছরের সুদ কত এসছে? 10 টাকা। ঠিক আছে, এবার প্রথম বছরের সুদ নিলাম, মানে দ্বিতীয় বছরের সুদ বের করছি, প্রথম বছরের সুদ নিলাম, ওই প্রথম বছরের সুদের ওপর আবার কি করা হচ্ছে? সুদ চাপানো হচ্ছে। এই যে যোগ দিয়ে যেটা লিখছি সেটা চাপানো হচ্ছে সুদ। কত পার্সেন্ট? 10%। 10% মানে 10/100। কাটাকুটি করো। তাহলে এখান থেকে আমরা 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 11 টাকা পেয়ে গেলাম। তাহলে তুমি একটা জিনিস বিবেচনা করো, আমরা যদি শুধুমাত্র সুদটাকে নিয়েও কাজ করি সেখানে দেখতে পাবো 11 টাকাই আমার সুদ আসছে, দ্বিতীয় বছরের সুদ। সেই জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদকে আমরা সুদের ওপর সুদও বলে থাকি। কারণ তুমি যদি আসলটা মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আসলটা না নিয়ে শুধুমাত্র সুদের ওপর সুদ চাপিয়ে দাও, সুদের ওপর সুদের হারটাকে চাপিয়ে দাও, তাহলে কিন্তু তোমার যে সুদটা তুমি পাবে দ্বিতীয় বছরে সেটা কিন্তু 11 টাকাই হবে। কথা বোঝাতে পারছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে সুদের ওপর সুদ বলার কারণ হচ্ছে এইটা, মেন কারণ। তাহলে আরো একবার দেখে নি কি বলছে? চক্রবৃদ্ধি সুদ হলো সেই সুদ যেখানে একটি নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন অথবা আসলের সঙ্গে যুক্ত হয়ে নতুন আসল অথবা মূলধন তৈরি করে। এরপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য এই নতুন আসল বা সবৃদ্ধি মূলের ওপর আবার সুদ হিসাব করা হয়। একে সুদের ওপর সুদও বলা হয়। সুদের ওপর সুদ বলার কারণটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে এইটা যদি তুমি একবার বুঝে নাও বা বুঝতে পারো তাহলে ডেফিনেটলি কিন্তু এই সুদের ওপর সুদের কনসেপ্টটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদের পর্ব পর্ব সম্পর্কে একটা আইডিয়া করব। তো কি বলছে? চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্ত হয় বা প্রাপ্য হয় তা নির্ভর করে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্বের উপর, অর্থাৎ ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট এর উপরে। তাহলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কি? এই পর্ব সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া করতে হবে। বলছে যে সময় শেষে চক্রবৃদ্ধি সুদ আসল টাকার সঙ্গে যুক্ত হয়। কি বললাম? বলছে একটা নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধি সুদটা আসল টাকার সঙ্গে যুক্ত হবে এবং পরবর্তী গণনা সেই মোট টাকার ওপর হয়।
পরবর্তী গণনা সেই মোট টাকার উপর হয়। যেমন আমি দেখেছিলাম যে প্রথম বছরের আসল টাকা ছিল 100 টাকা, তার সুদ নির্ণয় করা হয় 1 বছরের সুদ, সেটা 10 টাকা। এরপরেই 1 বছর পরেই এই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় বছর প্রথমে আসলে পরিণত হয়েছে। এই দ্বিতীয় বছর প্রথমে 110 টাকায় কনভার্ট হয়ে যায়। কথা বোঝাতে পারছি? এই যে সময়টার কথা বলছি, এটাকেই আমরা কিন্তু সুদের পর্ব বলে থাকি। ঠিক আছে, সেই সময়কালকে আমরা কি বলে থাকি? চক্রবৃদ্ধি সুদের পর্ব। সাধারণত পর্ব পর্ব বলতে এইবারে সাধারণ পর্ব কয় প্রকারে হতে পারে? বলছে চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস বা 1 বছরের হয়ে থাকে। তোমাদের সিলেবাসে তাই আছে। পর্বের উল্লেখ না থাকলে কি হবে? যদি পর্বের উল্লেখ না থাকে, যদি কোনো নির্দিষ্ট পর্বের উল্লেখ না থাকে, তাহলে ধরা যায় যে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেওয়া হবে, অর্থাৎ সুদের পর্ব 1 বছর ধরা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যে নির্দিষ্ট সময় পর কি হচ্ছে না, সুদটা আসল টাকার সঙ্গে যুক্ত হয়ে সেকেন্ড ক্যালকুলেশনের জন্য রেডি হচ্ছে, অর্থাৎ সেকেন্ড টাইম সেটা আসল হিসাবে কাজ করবে। অর্থাৎ সুদ মানে আসলের সঙ্গে সুদের টাকাটা যুক্ত হলো, ধরো 100 টাকার সাথে 10 টাকা যুক্ত হলো, হয়ে কি হলো 110 টাকা, যেটা 1 বছর পর হয়েছিল, আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এখানে সুদের পর্ব কত ছিল? সুদের পর্ব ছিল 1 বছর, কারণ 1 বছর শেষেই কিন্তু সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী আসলে কনভার্ট হয়ে গেছিল, অর্থাৎ দ্বিতীয় বছরে আসলে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এটুকু বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে সুদের পর্ব করকম হতে পারে? একটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি 1 বছরের মতো এরকম 3 মাস 6 মাসের ক্ষেত্রে হবে? এগুলো হ্যাঁ, তাহলে 3 মাস পরেও কিন্তু যা যা হিসাব করে আমরা যে সুদটা পাবো, সেই সুদটা কিন্তু আসলের সঙ্গে যুক্ত হয়ে আবার পরবর্তী 3 মাসের জন্য কিন্তু ক্যালকুলেট হবে। আবার 3 মাস পরে যে সুদটা পাচ্ছি সেটা আসলের সঙ্গে আবার যুক্ত হয়ে পরবর্তী 3 মাসের সুদ ক্যালকুলেশন করা হবে। পর্ব এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। ফর্মুলা ছাড়া কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করাটা খুবই টাফ ব্যাপার। ফার্স্ট যে ফর্মুলাটা এখানে দিয়েছে দেখো, a is equal to p into 1 plus r by 100 to the power n। এবার এখানে কিছু কথা বলা দরকার আছে। a হচ্ছে সুদ আসল, মানে সুদ প্লাস আসল। ঠিক আছে, আর এই যে পিটা পেয়েছি, এই পি ইজ ইকুয়াল টু তো আমরা জানি, আমরা তো সরল সুদে করেছি, পি হচ্ছে আসল টাকা, পি হচ্ছে আসল বা মূলধন, যেটা খুশি বলতে পারো। আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে তুমি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পর্ব বলতে পারো, বা সুদের সময়কাল বলতে পারো। ঠিক আছে, এর সময়কে ইন্ডিকেট করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার সিআই বলতে কি বোঝাচ্ছে? চক্রবৃদ্ধি সুদ। এ পি সবই জানি, বাদ বাকি সবই আমাদের জানা আছে। ফর্মুলাটা জাস্ট জেনে নাও, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এবারে আমাদের কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার আছে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে কিচ্ছু না,
তাহলে ধরো সুদের পর্বটাকে আমি ধরলাম 3 মাস। সুদের পর্ব যদি 3 মাস হয় তাহলে ফর্মুলাটা ঠিক কেমন হবে? সেটা হবে হচ্ছে, সবার আগে এটা বলো তো, তাহলে 1 বছরে কটা পর্ব পাবো আমরা? 3 মাস যদি সুদের পর্ব হয় তাহলে 1 মাসে কটা পর্ব পাবো? 1 বছরে কটা পর্ব পাবো? তাহলে 1 বছরে পর্ব হবে কটা বলো? 4টে পর্ব হবে। কারণ কিভাবে বুঝবে? কনসেপ্টটা বোঝো। টোটাল তো 12 মাস 1 বছরে, 12/3 করো, তাহলে কত পাচ্ছ? 3 4 12, 4 পেয়ে যাচ্ছ। তাহলে পর্ব কটা পাচ্ছি আমরা? 4টে পর্ব পাচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা যেটা পেলাম, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/4 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু n। ঠিক আছে, n তো সময়কে ইন্ডিকেট করছে, হলো? আচ্ছা, 4 ইন্টু n, n কে মানে n কে ইন্ডিকেট করবে। হলো? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে? এখন সুদের পর্ব, সুদের পর্ব ধরো 6 মাস আছে। 6 মাস মানে 1 বছরে কতগুলো পর্ব পাবো? 1 বছরে পর্ব কটা আছে? যেটা হচ্ছে 12/6, তার মানে 2টো পর্ব হবে 1 বছরে। তাহলে সেখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি যেটাকে বলছি, সেটা ইজ ইকুয়াল টু কি পাবো? p ইন্টু 1 প্লাস ক্যাপিটাল R ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 2 ইন্টু n। n মানে কিন্তু সময়কে ইন্ডিকেট করছি, n মানে সময়কে ইন্ডিকেট করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর তার সঙ্গে যতগুলো পর্ব হয়, 1 বছরে যতগুলো পর্ব রয়েছে সেই পর্বটা গুণ করা হলো। তাহলে n বছরের টোটাল কতগুলো পর্ব হলো সেইটা কিন্তু এখানে বসবে। এইটা তার মানে কি বোঝাচ্ছে? এটা তার মানে কিন্তু মোট পর্বকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, কথা বোঝাতে পারছি? আচ্ছা, আচ্ছা, এটাও কিন্তু মোট পর্বকে ইন্ডিকেট করছে। তাহলে সেই হিসেবে যদি শুধু n কে ইন্ডিকেট করা হয় তাহলে কতগুলো পর্ব পাচ্ছি? n সংখ্যক পর্ব পাবো। ক্লিয়ার? যতগুলো বছর ততগুলো পর্ব। তাহলে সেই হিসেবে কিন্তু n কে তুমি সময় দিয়ে ইন্ডিকেট করতে পারো। ওকে? আচ্ছা, n মানে শুধুমাত্র সময় বলেই তুমি মনে রাখবে। এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি চলে যাই অন্য কনসেপ্টে। আর আপাতত বোঝানোর কিছু নেই, এবারে আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে, এবার ক্যালকুলেশনস করব, ক্যালকুলেশনস করে আনসার বের করব। তাহলে এটা হচ্ছে, দেখবে টেক্সট, আমি যা অঙ্ক তুলেছি এখানে টেক্সট বই থেকে তুলেছি, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের 6.1টা পুরোটাই কভার হয়ে যাবে। শুধু তাই নয়, তার আগে কিছু আমি প্রয়োগ নিয়েও আলোচনা করেছি, 2-3টে বোধহয় প্রয়োগ আছে এখানে, 2-3টে প্রয়োগ নিয়ে আলোচনা করেছি এবং তারপরেই এক্সারসাইজ স্টার্ট করেছি। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু মানে ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে দেখতে হবে। বলছে যে প্রয়োগ 5-এ কি বলছে না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। মানে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের কি কি দিয়ে দিয়েছে ডেটা, সেটা সবার আগে দেখো। আসল টাকা দিয়েছে, আমি প্রথম অঙ্কটাতে জাস্ট লিখে দেখাচ্ছি। আসল কত দিয়েছে? p ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে আর কি কি দিয়েছে? বছর, সময় দিয়ে দিয়েছে। সময়কে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছিলাম? n দিয়ে ইন্ডিকেট করেছিলাম।
3, ঠিক আছে। এবার কেউ কেউ তোমরা মোট পর্ব দিয়েও বলতে পারো, সেটা নিয়ে কথা না। এবার সময় হলো, আসল টাকা হলো, এরপর আমরা কি পাবো? বার্ষিক সুদের হার। তাহলে সুদের হারটা কত পাচ্ছি? সুদের হার ক্যাপিটাল আর ইকুয়ালস টু 5%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই ফর্মুলাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? সমূল চক্রবৃদ্ধি কি হওয়া উচিত? a ইজ ইকুয়াল টু হওয়া উচিত p ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার কি হবে? n। এটাই তো ফর্মুলা। তাহলে আমরা একটা কাজ করব, দেখো তোমরা চাইলে ডাইরেক্ট চক্রবৃদ্ধি সূত্রটাও বের করতে পারো, কিন্তু ফার্স্টের অঙ্ক তো আমি ভেঙে ভেঙে করাই তোমাদেরকে, বুঝতে সুবিধা হবে তোমাদের। 10,000 ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 3 আসছে। যেটা পাবো সেটা হতো টাকা, ঠিক আছে। আচ্ছা, 10,000 ইন্টু, এবার আমি কি করব, সিম্পল ভাবে একটা কাজ করা যেতে পারে, দরকার নেই এটা। তার মানে এখান থেকে ক্যালকুলেট করে পেলাম 105/100 এত কিউব। একশো পাঁচ বাই একশো 105/100 এত টাকা, ঠিক আছে। এরকম করার কারণ হচ্ছে তোমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই যে 105 আছে, এই তিনটে 105কে গুণ করব। চলো, তাহলে 100 তার মানে এটা 105 স্কোয়ার ইন্টু 105 আছে। 105 স্কোয়ার আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার 11025, তাই তো। এবার এর সাথে যদি 105 গুণ করে দিই আরো, তাহলে 5×25 125, 5×25 125, 5×11 55। এখানে যে কটা পারবো শূন্য বসিয়ে দেবো, 5টা আর কি। তারপরে 5 2 0 1 1, 5 2 6 7 5 1 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 1157625 ডিভাইডেড বাই 100 এত টাকা, সিম্পল। তাহলে 11576.25 এত টাকা পেয়ে গেলাম। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদটা কি পেলাম? চক্রবৃদ্ধি সুদ সেটা হচ্ছে, দেখো, a মাইনাস পি। এটা a মানে হচ্ছে 11576.25 থেকে আমি যদি 10,000 টাকা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো? আচ্ছা, 0.25, তাহলে 6751, তাই তো। এত টাকা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? খুবই সহজ একটা অঙ্ক আর খুব ভালো অঙ্ক। বলো নেক্সট অঙ্ক। নেক্সট প্রয়োগ 21 কি বলছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে, তা হিসাব করে লিখি। খুবই ইজি একটা অঙ্ক।
তাহলে তোমাকে কি কি দিয়ে দিয়েছে? এ দিয়ে দিয়েছে। এটা কত? এটা হচ্ছে 5,832 টাকা। আসল টাকা দিয়ে দিয়েছে। পি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি শুধু জাস্ট নোটেশন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এত ভেঙে ভেঙে লিখবো না, অনেকগুলো অঙ্ক করতে হবে তো আমাদের। আচ্ছা, তার সঙ্গে সময় কত দিয়েছে? সময়টা আমি এন দিয়ে ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 2 বছর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ফর্মুলাটা কি জানি আমরা? তাহলে ফর্মুলাটা আমরা যেটা জানবো, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + ক্যাপিটাল আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। হলো? আচ্ছা, এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 5,832 ইজ ইকুয়াল টু পি মানে কত? 5,000 ইন্টু 1 + আর ডিভাইডেড বাই 100, আর টু দি পাওয়ার এন মানে হচ্ছে এখানে 2। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আর কে আমরা কি ধরেছি? আর হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে? এটা আগে লেখা হয়নি, নো ইস্যু। চলো, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করলাম। এবারে 1 + আর/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5,832 ডিভাইডেড বাই 5,000। এবার কি করবো? একটু ব্রেক করে দেব। ব্রেক যদি করি তাহলে আমরা পাবোটা কি? আচ্ছা, এটা 2500, আর মানে 2 দিয়ে কাটলাম আর কি। 2 দুগুণে 4, 1 18, 9 দুগুণে 18, 2 1 2, একবার 6 দুগুণে 12। ক্লিয়ার? আবার কাটবো এটাকে। যদি কাটি আমরা কি পাবো এখান থেকে? 2 দিয়ে কাটবো, 125। আচ্ছা, 4 দিয়ে ডাইরেক্ট কাটা যায়। 4 দিয়ে যদি কাটি, এখানে 4 25 100 পেয়ে যাব নাকি? 4 না, 4 25 100 পাবো না। 4 4 5 20, 4 4 5 20, 4 6 24, 4 6 24, 1 10, 4 দুগুণে 8। আচ্ছা, 4 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা কি পাবো এখান থেকে? আহ 4 দিয়ে যদি কেটে দিই, 4 7 28 পাবো, 1 11, 4 দুগুণে 8 পাবো 36, 4 9 36। আচ্ছা, এখান থেকে আর কিছু করা যেতে পারে? না, আমি তো কিছু পাচ্ছি না আপাতত। তাহলে এখানে একটা কাজ করো, 729 ডিভাইডেড বাই 625 পেয়ে যাচ্ছি। নেক্সট কি করব? দেখতে পাচ্ছি আমরা 1 + আর/100 তার হোল টু দি পাওয়ার 2। 729 কিন্তু আমরা যেটা জানি বেসিক্যালি, তার সাথে 49, 27 স্কোয়ার হিসেবে কাজ করে। 27, এটা 25 তার স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি 1 + আর/100 ইজ ইকুয়াল টু 27/25। এখান থেকে যদি ক্যালকুলেট করি, আর/100 পেয়ে যাচ্ছি, আর 27/25 -1। এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পাবো, আর/100, আর এখানে হচ্ছে সলভ করলে 2/25 পেয়ে যাব। তাহলে আর ইকুয়ালস টু, এটা 200 হয়ে যাবে, ডিভাইডেড বাই 25 পেয়ে যাব। 8 25 200 পেয়ে গেলাম। তাহলে আর ইকুয়ালস টু 8। ঠিক আছে? তাহলে বার্ষিক সুদের হার কত পেলাম? তাহলে সুদের হারটা কত পাবো? বার্ষিক
সুদের হার এটা হচ্ছে 8% পেয়ে গেলাম। ক্লিয়ার? এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমার কাছে এটা হচ্ছে কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1 এর, এবার যে কটা অঙ্ক করব সব 6.1 এরই অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার কাছে 5,000 টাকা আছে, আমার কাছে 5,000 টাকা মানে আসল টাকাটা 5,000 টাকা আছে। আচ্ছা, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব জিনিসটাকে একটু দেখে নিই। তাহলে সুদে আসলে যে টাকাটা পাওয়ার কথা সেটা দেখতে পাচ্ছি, মানে কত পাবো সেটা চাইছে। তাহলে P is equal to 5,000 টাকা পেয়ে গেলাম, কারণ আসল টাকাটা এটা বলে দিয়েছে। নেক্সট ক্যাপিটাল R ইকুয়ালস টু দেখতে পাচ্ছি 8.5%। আর হচ্ছে সময় n বলে দিয়েছে 2 বছর। ঠিক আছে, তাহলে সুদে আসলে কত টাকা পাবে, সমূল চক্রবৃদ্ধিটা কত তাহলে সমূল চক্রবৃদ্ধি A ইকুয়াল টু কি পাচ্ছি, তাহলে A ইজ ইকুয়াল টু যেটা পাবো P ইন্টু 1 প্লাস R/100 তার হোল টু দি পাওয়ার n। ফর্মুলা আমাদের জানা, এবার জাস্ট কিচ্ছু করবো না, পুট করে দেবো। P এর জায়গায় 5,000 লিখতে পারি, 1 প্লাস R মানে হচ্ছে 8.5 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 2। জাস্ট ঝটপট ক্যালকুলেট করতে হবে। এখানটাতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 8.5 বলেছে তো, এটা পয়েন্টটাকে তুলে এখানে 1000 লাগাও। এবার কাটাকুটি করতে হবে। আচ্ছা, 5 17 85, 5 5 দুগুণে 10, 200 হয়ে গেল। তাহলে এখান থেকে সলভ করলে আমরা 217/200 পাবো, একই না, তার স্কোয়ার। ক্যালকুলেট করো, 5,000 ইন্টু 217 ডিভাইডেড বাই 200, আবার 217 ডিভাইডেড বাই 200। ক্লিয়ার? এত টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা করে থাকি তাহলে এরকম একটা কনসেপ্ট পেয়ে যাব। কমপ্লিট যখন করছো কমপ্লিট পুরোটাই করো। 50-এর সাথে যদি এটা কেটে দাও, 50 4 5 20, তাহলে 4 বারে চলে যাচ্ছে, হ্যাঁ ব্যাস। তাহলে 217 ইন্টু 217 কত হবে, তাহলে 217 স্কোয়ার, 217 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি। 7 7 49, 21 21 140, তাহলে একটা জায়গা ছাড়তে হবে। 7 একুশ কত, 7 1 7, 7 2 14, মানে 147 147 294 294। এটা 9, এটা 8, এটা 0, ক্যারি 1, 2 আর 1 3, 4 3 7 4। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 47089, ক্লিয়ার, ডিভাইডেড বাই এটা 8, এত টাকা। এবার ক্যালকুলেট যদি করি, 5 8 40, 6 8 48, 5 8 40। ঠিক আছে, তাহলে 70, 8 8 64, 6 68, 8 8 আবার 64, 64, 4 49, 6 8 48, 1 10, 8 1 8, 8 1 8, 2 20, 8 2 16,
এত টাকা হচ্ছে কি না, সুদে আসলে এত টাকা হচ্ছে। তো সিম্পল ভাবে 5,886.125 টাকা। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে আমি যে সুদ আসল যে টাকাটা পেলাম সেটা হচ্ছে এই টাকাটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাচ্ছি। একটু স্পিডে এগোতে হবে আমাদেরকে, ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? কিচ্ছু না, তোমাকে পি দিয়ে দিয়েছে 5,000 টাকা, পি দিয়ে দিয়েছে 5,000 টাকা, ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে 8% আর এন দিয়ে দিয়েছে 3। ঠিক আছে, তাহলে 3 বছর আর কি। তাহলে এক কথায় বলতে গেলে এ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেটা ইজ ইকুয়াল টু পি প্লাস 1/1 পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন আসছে। তাহলে পুট করলে আমরা যেটা পাবো, এ ইজ ইকুয়াল টু পি মানে হচ্ছে 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 8/100 তার হোল টু দি পাওয়ার 3। ক্লিয়ার? পুট করলাম, পুট করলে 5,000, তাহলে এখানে ক্যালকুলেট করার দরকার নেই, 108 রেখে দাও, এখানে 108/100 পেয়ে যাচ্ছ, তার হোল টু দি পাওয়ার 3 পেয়ে যাচ্ছ। তাহলে 5,000 ইন্টু 108/100, 108/100, 108/100। ঠিক আছে, ক্যালকুলেট করো কি পাচ্ছ দেখো। আচ্ছা, 5, এটাকে কাটো, 2 পেয়ে যাবে। নেক্সট ফ্যাক্ট কতটা কাজ করছে, এটা 5, এটা 4। ক্লিয়ার? আচ্ছা, নিচে 100 থাক, নিচে 100ই পড়ে রয়েছে। তাহলে 108 স্কোয়ার কত পাচ্ছি, 108 স্কোয়ার কত পাবো? তাহলে 108 স্কোয়ার যেটা দেখতে পাবো হচ্ছে, ধরো 108 ক্যালকুলেট করলে 8/64 আর 100, 8×10 = 80, 160। তাহলে 4, 6, 6, 1, 1, তার সঙ্গে আরো 54 গুণ করে দাও। আচ্ছা, 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 4 6 24 আর 25 এর 5 হাতে 2, 4 6 24, 24 আর 25 নাকি? না না সরি, 1 মিনিট, আমি স্পিডে করার চেষ্টা করি। 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 24 আর 25 এর 5 আর 2। ঠিক আছে, 4 × 64, 64 2 66, তার একে 4। ক্লিয়ার? আচ্ছা, 4 5 20, 64 ইন্টু 5 কত হয়? 320 না? ডাইরেক্ট করি, 320 মানে 3 হাতে 5 80, 80 3 হচ্ছে 83, 5 একে 5 হলো 6, 5, 6 দিয়ে 8, 9, 2 হাতে 1, 6। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 629856 ডিভাইডেড বাই 100 এত টাকা। ঠিক আছে, তাহলে 629856, অবশ্যই এখানে একটা পয়েন্ট চলে আসবে, এত টাকা পেয়ে গেলাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি? 6298.56 এত টাকা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা হিসাব করে লিখি। এটা কিন্তু একটা আলাদা ফর্মুলার রয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এরকম ছিল, এরকম ছিল তো।
এবার তোমাকে দিয়েছেটা কি, কনসেপচুয়ালি কি দিয়েছে, যখনই এরকম ধরনের কোনো সময় দিয়ে দেবে, এরকম ধরনের কোনো সময় দিয়ে দেবে, তার মানে বুঝবে কনসেপ্টটা কিরকম আসছে। সব ভ্যালুগুলো বসিয়ে নি, কাজটা করতে সুবিধা হবে, নাকি আগেই ভেঙে দিই তোমাদের। 1 প্লাস এখানে হবে r/100। দেখো প্রথম হচ্ছে 2 বছর, এই যে 2 বছর, 2 বছর পেরিয়ে আবার হাফ বছর, তাহলে ইন্টু 1 প্লাস, তাহলে r/2/100। এইটা যদি 3.5 বছর হতো, মানে ধরে নাও 3×1=2 বছর, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু 1 প্লাস r/3/100। তাড়াতাড়ি করতে সুবিধা হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। এবার চলো এইগুলো, এবারে ভ্যালুগুলো বসাই আমরা। সমূল চক্রবৃদ্ধি কিছু দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে তোমাদের, মানে এই এটাকে বের করতে হবে। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু কত দিয়েছে, 80,000 টাকা। 80,000 টাকা। 1 প্লাস আর মানে কত, 5, তাহলে 5/100 তার স্কোয়ার, ইন্টু 1 প্লাস আর মানে কত, 5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এবারে 80,000 ইন্টু, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব না, 105/100 পেয়ে গেলাম। স্কোয়ার আছে না, স্কোয়ার, ইন্টু এখান থেকে যদি দেখি 205 চলে আসছে, তাই না, 205 ডিভাইডেড বাই 200 পেয়ে যাব। ব্যাস থাক, আমার কাটাকুটি করতে সুবিধা হবে, এই কারণেই আমি এরকম করলাম। তোমরা অন্যরকম ভাবেও ক্যালকুলেট করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, করতে পারো, সমস্যা কিছু নেই। তাহলে এখান থেকে দুটো শূন্য প্রথমে কাটো, কেটে গেল একটা 100, দুটো শূন্য কাটো, এর একটা 100 কেটে গেল। ক্লিয়ার? এবার এখানে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে আসবে 100, এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে আসবে 4। ক্লিয়ার? এবার একটা 4 আছে, হয়তো কাটলেও কেটে যেতে পারে। তাহলে চলো 5, 5 4 5 20, 5 একে 5, তাহলে 5 20 100। 4 দিয়ে কাটো এটাকে, তাহলে আসলো 5 4 5 20। 5 দিয়ে দেখো এই নাম্বারটা কেটে যাবে, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে এখন পড়ে কি থাকলো, 21 ইন্টু 105 ইন্টু 41। ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি ক্যালকুলেট করি তাহলে পাবোটা কি, পরপর ক্যালকুলেট করে যাও জাস্ট। এখন কাজ হচ্ছে শুধু ক্যালকুলেশন। 5 21 কত হয়, 105 না, 105। তাহলে এখানে তো 5 মানে 5 21 হচ্ছে 105, 05টা লেখো এখানে, 1টা হাতে রাখো। তারপরে হচ্ছে 21 একে 21, 21 আর 1 22। ঠিক আছে? আচ্ছা, এবার এটার সাথে যদি 41 গুণ করে দিই তাহলে কি পাবো? আচ্ছা, 41 যদি গুণ করি তাহলে তোমার এখানে 5 পেলাম, 0 5, এটা 22 পেয়ে গেলাম। তাহলে এদিকে হচ্ছে 4 5 20 পেলাম, 4 22 88 পেয়ে গেলাম। 5 0, এদিকে 4, এদিকে 0, এদিকে 9, 90405, 90405। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, এত টাকা পেয়ে গেলাম, খুব ইজিলি করতে পারি। নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের মানে আমাকে বলে দেয়নি, কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 2648 টাকা। তাহলে তা হিসাব করি, তার মানে আসল টাকাটা বের করতে হবে। একটা ফর্মুলা, চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা ছিল না, চক্রবৃদ্ধি সুদকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েও ইন্ডিকেট করে থাকি। সিআই ইজ ইকুয়াল টু, ডাইরেক্ট লিখতে পারি পি ইন্টু ব্র্যাকেটে যে 1 প্লাস R/100 তার হোল টু দি পাওয়ার n-1। এটা করতে পারি, একদম ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি খুব ইজিলি। তাহলে তুমি দেখো একটা জিনিস, পি ইজ ইকুয়াল টু, আমি জানি না কি দিয়েছে, ঠিক আছে,
তাহলে 1 প্লাস আর মানে কত গো 10 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 3 3 বছরের কথা বলেছে মাইনাস 1 আর সিআই মানে চক্রবৃদ্ধি সুদ কত দিয়েছে সেটা হচ্ছে 2648 খুব ইন্টারেস্টিং জায়গা 3 ইন্টু এটা কাটাকুটি করো এখানে কত পাচ্ছ 11/10 তার হোল কিউব মাইনাস 1 ক্লিয়ার তাহলে সিম্পল ভাবে এই জায়গাটাতে একটু ক্যালকুলেট করে নাও আচ্ছা এখানটায় আমরা কি পাবো এখানটায় আমরা যেটা পাচ্ছি 1331 মানে 11-র কিউব হয় হচ্ছে 1331 আর ডিভাইডেড বাই 10-এর কিউব হয় হচ্ছে 1000 মাইনাস 1 ক্লিয়ার তাহলে পি ইন্টু এখানে যদি সলভ করি তাহলে পাবো হচ্ছে উপরে 331 ডিভাইডেড বাই 1000 আর এই পাশে তো ডেফিনেটলি তোমার 2648 পেয়ে যাচ্ছ তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু এখন কত পাবো 2648 ইন্টু 1000 ডিভাইডেড বাই 331 ঠিক আছে আচ্ছা এবারে 331 ইন্টু 8 কত হয় গো 331 ইন্টু 8 সেটা কত 8 একে 8 3 8 24 4 হাতে 2 24 2 26 ক্লিয়ার তাহলে 8 টাইমসে চলে যাচ্ছে না এটা তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 8000 তিনটে শূন্য আছে এখানে ঠিক আছে 8000 টাকা ঠিক আছে ডাইরেক্ট পেয়ে গেলাম এখান থেকে আর কিছু করার দরকার নেই ঠিক আছে আমাকে যেহেতু অনেকগুলো অঙ্ক করতে হবে তাই আমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি এইখানে এই দেখো ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ডাইরেক্ট অঙ্কটাকে করে নিচ্ছি ক্লিয়ার তো তোমরা কিন্তু যে যে মানে তোমরা ডেফিনেটলি কিন্তু কি কি ডেটা দিয়ে দেওয়া আছে সেটা অন্তত লিখে নেবে লিখে তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটাকে করবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে রহমত চাচা বার্ষিক 9% রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে কত টাকা পেয়েছেন 19,702 টাকা 2.50 টাকা ফেরত পেলেন রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তা নির্ণয় করি এটা একটা ভালো অঙ্ক তো ফার্স্ট অফ অল তোমাকে কি বলেছে কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন দিয়েছে কি কি সবার আগে সেটা দেখো তো এ দিয়ে দিয়েছে 29702.50 এত টাকা আর কি দিয়েছে আর দিয়ে দিয়েছে আর ইকুয়ালস টু হচ্ছে 9% দিয়ে দিয়েছে আর এন ইকুয়ালস টু দিয়ে দিয়েছে এন ইকুয়ালস টু কত দিয়েছে 2 বছর তাহলে ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার এন এটা ছিল তাই তো আমার এখান থেকেই সলভ করে বের করতে হবে তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 29702.50 ইজ ইকুয়াল টু পি তো আমাদের জানা নেই যেটা বের করতে হবে আমাদের 1 প্লাস এটা 9 ডিভাইডেড বাই 100 এবার তার স্কোয়ার গুড এবার এবার 29702.50 আচ্ছা সেটা ইকুয়াল টু পি ইন্টু এখানটায় যদি সলভ করি 109 ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার আসছে তাহলে 29702.50 ইজ ইকুয়াল টু পি ইন্টু 109 বাই 100 আবার 109 বাই 100 পেয়ে যাচ্ছি তাহলে এখানে পি ইকুয়াল টু 29702.50 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 109 ইন্টু 109 ক্যালকুলেট করো ডিভাইডেড বাই 100 পেয়ে যাচ্ছি
এবার তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 100-এর সাথে 100 কেটে গেল। আচ্ছা, এইবারে কার সাথে কাকে কাটবো? আমি একটা কাজ করি, 109 স্কোয়ার করে নিই। 109 স্কোয়ার কত হবে? 9 9 81, আর এদিকে 10 10 কে 100, তাহলে এখানে 90 180, 18811। আচ্ছা, তাহলে এইটা আমরা পাচ্ছি। তার সাথে যদি 25 গুণ করা হয়, দেখো আমাদের যে আমি যেভাবে করছি অঙ্কটা, এই ক্যালকুলেশন গুলো বা কিছু এরম ভাবে করতে যাবে না, তোমরা আস্তে আস্তে কেটে 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 করার চেষ্টা করবে। হ্যাঁ, এই মাল্টিপ্লিকেশনটা আগে করে নেবে, এই 109 × 109, তাহলে তোমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। তারপরে সেই যে নাম্বারটা আসবে, যে নাম্বারটা ধরো এই যে নাম্বারটা আমরা পেলাম, এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটাকে তোমরা ডিভিশন করে দেবে, ডাইরেক্ট ডিভিশন করে আস্তে আস্তে করে দেখবে অঙ্কটা হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। 25 একে 25-এর 5 হাতে 2, 8 25 200, 202, 202 মানে 20, 8 25 200, 200 প্লাস 20 হবে হচ্ছে 220, 220 মানে 22। 25 একে 25, 25 22 কত হয়? 47 হয় না? 47, 47-এর 7 হাতে 4, 25 একে 25, 25 4 29। এই দুটোকে যদি কাটি, তাহলে এখান থেকে যদি কেটে দিই, তাহলে এক তো এখানে পাবো 25, আর তার সঙ্গে একটা শূন্য, এই যে এই শূন্যটা পড়ে থাকবে, সেটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এখন বর্তমানে যেটা পেলাম সেটা হচ্ছে 25,000, 25,000। ক্লিয়ার? 25,000 টাকা কিন্তু আমরা এখান থেকে p = পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি? এত। এখানেও সমূল চক্রবৃদ্ধির একটা কনসেপ্ট এসছে, একই ব্যাপার, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে মানে আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি চট করে, a = p × 1 + r / 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা লিখতে পারি 31492.80 = p তো আমরা জানি না। আচ্ছা, 1 + 8, 8 / 100, n মানে হচ্ছে 3। ঠিক আছে, পুট করে দাও। তাহলে 31492.80 = p ইন্টু, এখানে ক্যালকুলেট যদি করে দিই তাহলে এখানে 108 পাবো, 108 / 100। একইভাবে 108 / 100 পেয়ে যাচ্ছি, আবার 108 / 100 পেয়ে যাব। তারপর নেক্সট কি রয়েছে? p = 31492.80 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 / 108 ইন্টু 108 ইন্টু 108। ক্যালকুলেট করতে পারি অঙ্কটাকে খুব ইজিলি। এরম ভাবে তোলো, পয়েন্টটাকে তুললে এখানে 100 পেয়ে যাচ্ছে, একটা 100-এর সাথে কেটে দাও, সমস্যা নেই। তারপর নেক্সট পার্ট কি আছে? নেক্সট পার্ট যেটা থাকবে, নেক্সট 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 একটা কাজ করো, ক্যালকুলেশন লেভেলটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাই, অঙ্কটা করতে সুবিধা হবে। 8 8 64, তাহলে 10 10 কে 100 হয়ে গেল, 80 160 হয়ে গেল, 8 10 কে 80 160 হয়ে গেল, তাহলে 4 6 6 1 1। ঠিক আছে, এর সাথে 108 আবার গুণ করে দেবো, তাহলে কি পাচ্ছি? 4 8 32, 32-এর 2 হাতে 3, 6 8 48, 48 3 51 হাতে 5, 6 8 48, 48 আর 5 53, 53 3 হাতে 5, 8 8 11 88, 88 আর 5 কত হয়? 93 হয় না?
কটা শূন্য? 5টা শূন্য। 1 2 3 4 5। তারপরে এটা 4 আসলো, এটা 6 আসলো, 6 আসলো, 1 আসলো, 1 আসলো। 2 1 7 9 5 5, এটা 2 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। ক্লিয়ার? এবার ক্যালকুলেট করলে কি পাওয়া যেতে পারে এখানে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, এখানেও দেখো 7টা পাচ্ছি। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা 3 আছে আর এখানে এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করা যেতে পারে কি? 5 5 5 5। না, আমি সেটা দেখতে পাচ্ছি না, রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না ওটার। তাহলে ওটা 3 8 24, 4 8 32, 4 3 4 12। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি। 3 1 4 9 2 8 এর সাথে 3 4 8 32, 4 দিয়ে করি। 4 8 32 এর 2 হাতে 3, 4 দুগুণে 8 3 11। হুম, হাতে 1। 4 নং 36, 36 7 37 7, হাতে 3, 4 4 16, 16 3 16 3 19, 16 3 19। হুম, আচ্ছা। 4 একে 4 এক 5, 4 5 3 4 12। ঠিক আছে, বুঝতে পারলে কিছু? আশা করি বুঝতে পারলে। তবে আমার মতো করে ক্যালকুলেট করো, ঠিক আছে? যদি বুঝতে পারো তো আমার মতো করে ক্যালকুলেট করো। আচ্ছা, এটা ইনটু 10, এটাকে যদি পুরোটাকে কাটি যেটা পাবো 4 বারে পাবো। ঠিক আছে? 4 25 100। তাহলে এখানেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 25,000 টাকাই পাবো। ঠিক আছে? তোমরা ধীরে ধীরে করে কেটে করো, তাতে কোনো সমস্যা নেই। আমার মতো অ্যাডভান্স লেভেলে কাটতে যেও না, মানে ক্যালকুলেট করতে যেও না। আমাদের একটা অবজারভেশন পাওয়ারের রেসপেক্টে আমরা জাস্ট যেটা দেখে বুঝতে পারলাম সেইভাবে করে ফেললাম, কিন্তু তোমরা করতে যেও না এইভাবে। অঙ্কটা হয়তো দেখতে খুব ছোট লাগছে, খুব ইজি লাগছে, কিন্তু তোমরা এটা করতে যেও না। হ্যাঁ, একটা কাজ করতে পারো, এই তিনটেকে গুণ করে দিও, গুণ করে সেখান থেকে আস্তে আস্তে মানে গুণ করে দেখতে পারো এরকম ভাবে। আমি যেভাবে করলাম সেটাও খুব একটা যে কঠিন তা নয়, সহজ আছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স যেটা বলছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে হবে, প্রথম কথা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর আমরা বের করব কিভাবে? খুব ইজিলি বের করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, 2 বছরের সরল সুদ বের করো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো। এবার তাতে তুমি কি দেখতে পাচ্ছ সেটা দেখো। আচ্ছা, প্রথম কথা আগে এটা বোঝো, একটা কনসেপ্ট বুঝতে পারলে খুব ইজিলি অঙ্কটাকে করে ফেলতে পারবে। এটা হচ্ছে 7.5% বলেছে, তাই না? 7.5%-এর ক্ষেত্রে আচ্ছা, উম দেখো, আগে তোমরা বের করো এসআই, সরল সুদ। সরল সুদটা কত? পি আর টি বাই 100, এটা দেখতে পাচ্ছি। তাহলে পি মানে কত? 12,000 টাকা। আর মানে কত? 7.5। সময় কত? 2। এখানে সরল সুদের ক্ষেত্রে সময়কে টি দিয়ে ইন্ডিকেট করা হয়ে থাকে। এটাকে ক্যালকুলেট করে দেখো কত আসছে। আর একটা 10 নিচে নেমে এলো, এখান থেকে শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 75 দুগুণে 150।
150 ইন্টু 12 কত? আচ্ছা 15 12 কত? 120 হয় না? এই 180। 15 12 180। 180 ঠিক আছে। তাহলে সরল সুদ পেয়ে গেলাম 1800 টাকা। ক্লিয়ার? এবার চক্রবৃদ্ধি সুদ পেতে হবে। সিআই ইজ ইকুয়াল টু কি? ফর্মুলা কি পেয়েছিলাম? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ফর্মুলাটা পেয়েছিলাম কি না? তাহলে পি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? পি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 12,000 ইন্টু 1 প্লাস আর মানে কত? 7.5 ডিভাইডেড বাই 100 এটা স্কোয়ার মাইনাস 1 12,000। তাহলে এখানে যদি সলভ করা হয় এটাকে আমরা পেলাম কি? কাটাকুটি করি। হ্যাঁ কাটাকুটি করতে পারি। 75 পাচ্ছি, 3 25 75, 25 4 25 100, 40 পেয়ে যাচ্ছি। তার মানে এখানে মোটামুটি ধরো 43/40 তার স্কোয়ার পেয়ে যাব, -1 পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে 12,000 ইন্টু এখানে পেয়ে গেলাম হচ্ছে তোমার 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার ডিভাইডেড বাই 40 স্কোয়ার। এবার নর্মাল ক্যালকুলেশন করেও করতে পারো আর ফর্মুলাতেও ভাঙাতে পারো, যেটা খুশি করো। আমি বলবো নর্মাল ক্যালকুলেশন, অভ্যাসটা একই রাখো। আবার না না না, নর্মাল ক্যালকুলেশন ছাড়া ওইভাবেও করা যেতে পারে। আচ্ছা তুমি একটা জিনিস দেখো তো, 43 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে যাচ্ছে না? তাহলে 43 প্লাস 40 ইন্টু 43 মাইনাস 40 ডিভাইডেড বাই 40 স্কোয়ার মানে কত? 4 4 16, 1600 পেয়ে যাচ্ছি না আমরা? 12,000 ইন্টু, আচ্ছা এটা পেয়ে যাব হচ্ছে 83 ইন্টু, আচ্ছা এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 3 আর এটা হচ্ছে 1600। ক্যালকুলেট করো দেখি কত পাচ্ছ। দুটো শূন্য কেটে দাও। আচ্ছা 8 দিয়ে হবে? 8 দিয়ে হবে। 8 8 দুগুণে 16, 8 4 15 60, 8 15 হচ্ছে 120, 8 15 120। ঠিক আছে? আর কিছু করা যাবে কি? না আর কিছু তো আপাতত করতে পারছি না আমি। আচ্ছা 83 ইন্টু 3 কত? 3 3 9, 3 8 24। ঠিক আছে, এটার সাথে 15 গুণ করে দাও। কত পাচ্ছ? 9 15 135, 13 হাতে। আচ্ছা 4 15 60, 60 আর 13 কত হচ্ছে? 73 হচ্ছে না? 73 3 হাতে 7, তাহলে 15 দুগুণে 30, 30 আর 7 35 হয়ে যাচ্ছে। এটা 9, এটা 4, এটা 2, 5 2 হাতে 1 4 আর 5, 7 5 12 2 হাতে 1 3 আর 1 4, 4 2 6, 6225। এবার 6225 কে যদি তুমি 2 দিয়ে ভাঙাও, তাহলে 2 দিয়ে ভাঙলে কত পাবো এখান থেকে? আমরা যেটা পাচ্ছি বেসিক্যালি, তাহলে 3 দুগুণে 6 পেয়ে যাবো এখান থেকে। 3 দুগুণে 6 পেয়ে যাচ্ছি, 2 1 কে 2 পেয়ে যাবো, 2 1 কে 2 পেয়ে যাবো, 2 দুগুণে 4 1, 2 দুগুণে 4 1, 5 দুগুণে 10, এটা পেয়ে যাবো। আচ্ছা আমরা একবার এখানে মিলিয়ে দেখি। 75 দুগুণে 150। ঠিক আছে, 2 বছর বলেছিল। ক্যালকুলেশন ঠিক আছে তো আমাদের মোটামুটি? যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ 3 25 75 হয় আর 4 25 100 হয়, এখানে একটা শূন্য যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকেই আমরা এই কনসেপ্টটা পেয়ে গেলাম। ওকে। হুম, অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না 7.5%-এর রেসপেক্টে? পিআরটি বাই 100 সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে 7.5%, 7.5
ডিভাইডেড বাই 100, মানে এখান থেকে একটা শূন্য বেরোলো। 12,000 টাকা আছে। 2 বছর কাটাকুটি করলাম, তিনটে শূন্যের সাথে তিনটে শূন্য, 12, 12 × 2 = 24, বা 75 2 × 150 হয়, 150, 150 × 12 কত হচ্ছে? 6 15 কত হয়? 90 হয়। তাহলে 12 15 কত হবে? 180। 180, 1800 টাকা, ঠিকই আছে। এখানটা একবার লক্ষ্য করি। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1 + r/100, তাহলে আর মানে হচ্ছে 7.5, তাহলে 75/1000, তাহলে 3 25 75, আর 4 25 100, 40 43/40 তার স্কোয়ার। আচ্ছা, 83 হয়ে যাচ্ছে, 83 ইন্টু এটা 3 হয়ে যাবে। ওকে, ডিভাইডেড বাই 1600, কাটাকুটি করলাম, তাতে আমার এরকম একটা কনসেপ্ট আসলো। ঠিক আছে, 3 3 9, 3 8 24 হয়ে গেল। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একবার আমরা দেখে নিই তাহলে। আচ্ছা, 5 নং 35, 5 হাতে 4, আর 5 24 120। ও ও ও ও বললাম না গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। তাহলে এতটা ডিফারেন্স কি করে আসে? এটা কিন্তু হচ্ছে না। তাড়াতাড়ি ক্যালকুলেট করতে গেলে এটাই হয়, 249 ইন্টু 15, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 4 5 20, 5 24 120, 120 124। ঠিক আছে, তাহলে 9 4 2। আচ্ছা, 5, এদিকে হচ্ছে তোমার 13 3 হাতে 1, 4 1 5, 5 2 7 আর 3। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাচ্ছি? 2 দিয়ে যদি ভাগ করা হয়ে থাকে, 2 1 2, 1 17, 8 2 16, 1 13, 6 2 12, 1 15, 7 2 14, 14, 1, তাহলে 5 2 10, তাহলে এত টাকা হবে। তাহলে সুতরাং অন্তরটা কি হবে? শুধুমাত্র অন্তর বলে লিখলাম আমি। অন্তর হচ্ছে সিআই মাইনাস আই বা এসআই। কি পাবো? 1867.50 মাইনাস 1800, এত টাকা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 67.50 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স। 12 নম্বরের প্রশ্নটা কি বলছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও আসল সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করতে পারো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কত পাচ্ছিস সবার আগে সেটা দেখো। দেখো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সের একটা ফর্মুলা অবশ্য আছে ডাইরেক্ট। তো সেই ফর্মুলাটা তোমাদেরকে একটুখানি বলি। যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলে দেবে বা অন্তর জিজ্ঞাসা করবে, তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু করতে যাবে না, খুব ছোট্ট ভাবে হয়, তো ওতে নাম্বারটা নাও পাওয়া যেতে পারে। ফর্মুলাটা তাও আমি তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, এই সিআই মাইনাস এসআই ইকুয়াল টু পি ইন্টু, আচ্ছা, আর বাই 100 তার হোল স্কোয়ার। ব্যাস, একদম ডিরেক্ট এখান থেকে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু করতে যাবে না, দরকার নেই, এটা করার দরকার নেই। করবে কি, ওই একই প্রসেস, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলে দিয়েছে, তাহলে ওই টাকার পরিমাণটা হিসাব করতে হবে।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? এই চক্রবৃদ্ধি সুদ সিআই কত পাচ্ছি এখান থেকে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা পাচ্ছি। সিআই মানে কি? সিআই মানে চক্রবৃদ্ধি সুদের কথা বলছে। তাহলে পি মানে কত? পি মানে আমি জানি না, এটাই বের করতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে 1 প্লাস আর মানে কত? 9 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার মাইনাস 1। তাহলে সেখান থেকে পি ইন্টু, এখান থেকে সলভ করলে আমরা কি পাচ্ছি? ওই 109/100 তার স্কোয়ার পেয়ে যাব, একই না, -1 পেয়ে যাব, সিম্পল ভাবে। হলো? আচ্ছা, নেক্সট নেক্সট আমরা কি পাবো? নেক্সট এখান থেকে আমরা যদি একটু ভাঙি জিনিসটাকে, তাহলে 109 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 100 আছে, 100 স্কোয়ার আছে। তাহলে এটাকে যদি সলভ করি, পি ইন্টু এখানে পেয়ে যাব 109 প্লাস 100 আর 109 মাইনাস 100 ডিভাইডেড বাই 10,000। তাহলে এখান থেকে যদি সলভ করি, তাহলে পি ইন্টু 109, এটা 209 হয়ে যাবে, ইন্টু 9 হয়ে যাবে, ডিভাইডেড বাই 4টে শূন্য, 1 লিখে 4টে শূন্য, এটা হচ্ছে সিআই দেওয়া আছে, এটা 1 নম্বর। একইভাবে তোমাদের যেটা দেওয়া থাকবে এসআই। এসআই মানে হচ্ছে সরল সুদের কথা বলা হচ্ছে। সরল সুদটা কত পাচ্ছি? সরল সুদটা পেয়ে যাবো হচ্ছে PRT/100, পি ইন্টু আর মানে হচ্ছে 9, টি মানে হচ্ছে 2 বছরের কথা বলা হয়েছে, ডিভাইডেড বাই 100, এটাই পেয়ে যাচ্ছি। 9 দুগুণে 18, 18/100 পেয়ে যাব, ইন্টু পি, এটা 2 নম্বর। এবার একটা কাজ করো, দেয়ারফর সিআই মাইনাস এসআই ইকুয়াল টু কি পাবো? এখান থেকে 9 নং 81, 9 দুগুণে 18, এত পি ডিভাইডেড বাই মাইনাস হচ্ছে 18/100, এত পি। এবার পুট করে দাও ভ্যালু। সিআই মাইনাস এসআই কত দিয়েছিল? 129.60 ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে যদি আমি সলভ করে নিই, পাবোটা কি? 1881p মাইনাস 1800p। ক্লিয়ার? এখান থেকে তোমরা পেতে পারো 81p ডিভাইডেড বাই মানে 100 না, 10,000। আচ্ছা, তাহলে এখান থেকে আবার আমরা সলভ করলে কি পাবো? দেখো, পি ইজ ইকুয়াল টু আমরা এখন যেটা পেতে পারি 129.60 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 81। তাহলে এখান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 1 ভাঙো দুটো শূন্য। তাহলে এখান থেকে ব্রেক করলে আমরা যেটা পাবো এইটা। এবার 81 9 দিয়ে কাটো, 9 নং 81, এটাকেও 9 দিয়ে কাটো, 9 একে 9, 39, 4 নং 36, 330, 4 নং 36, এটা শূন্য চলে আসছে, এটা 9 দিয়ে যাবে, 9 ষোলো 144 হয়, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 16,000। তাহলে সুতরাং আসল টাকাটা কত হচ্ছে? আসল টাকাটা যেটা হবে, আসল হচ্ছে 16,000 টাকা। ক্লিয়ার? 16,000 টাকা।
এরকম ভাবে অঙ্কটাকে করতে পারো তোমরা, ঠিক আছে? তবে এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে অঙ্কটাকে করতে যাবে না, নাম্বারটা নাও দিতে পারো, ঠিক আছে? আমি তো ডাইরেক্ট ফর্মুলাটা বলে দিলাম তোমাদেরকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা নিমেষের মধ্যে অঙ্কটাকে শেষ করে ফেলতে পারবে। হলো? 2 বছরের ক্ষেত্রে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, নেক্সট কোশ্চেন্স এর ক্ষেত্রে কি বলছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তাহলে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা বছর, মানে প্রথম বছর একটা চক্রবৃদ্ধি সুদের হার আছে, দ্বিতীয় বছরে একটা চক্রবৃদ্ধি সুদের হার আছে। তাহলে এমত কেসে আমরা কি করব? প্রথম কথা, একটা জেনারেল ফর্মুলা তোমাদেরকে বলি। যেটা জেনারেল ফর্মুলাটা হচ্ছে a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R1 ডিভাইডেড বাই 100। সরি, এখানে তো বড় হাতের আর ইউজ করেছি আমি। ক্যাপিটাল R1 ডিভাইডেড বাই 100 ইন্টু আবার 1 প্লাস ক্যাপিটাল R2 ডিভাইডেড বাই 100। এবার যতগুলো বছরে আমরা নতুন নতুন সুদের হার দেখতে পাবো, সেরকম সেরকম ভাবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে চলেছি। তাহলে ইউজফুল ফর্মুলাটা কি, সবার আগে সেটা লিখতে হবে। ইউজফুল ফর্মুলাটা কি? ফর্মুলাটা কি ছিল? সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি ইন্টু, আমাকে কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে। ওকে, নো প্রবলেম। চক্রবৃদ্ধির সুদটা যদি বের করি আমরা এখান থেকে, ডাইরেক্ট লিখি, কারণ আমি তো এখানটায় তো দিয়ে দিয়েছি। তাহলে চক্রবৃদ্ধি সুদকে আমরা সিআই দিয়ে ইন্ডিকেট করব। তাহলে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R1 ডিভাইডেড বাই 100, 1 প্লাস R2 ডিভাইডেড বাই 100 -1। এই তো ফর্মুলাটা ডাইরেক্ট হয়ে গেল, আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি এখন অঙ্কটাকে। আচ্ছা, ফর্মুলাটার রেসপেক্ট এবারে যদি অঙ্কটা করি, আমি 6,000 টাকা দেখতে পাচ্ছি, 6,000 টাকা দেখতে পাচ্ছি, এবং তার রেসপেক্টে এবার 1 প্লাস R1 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 1 প্লাস 8 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তারপরে হচ্ছে এটা -1। তাহলে 6,000 ইন্টু, এটা হচ্ছে 107 ডিভাইডেড বাই 100, 100 ইন্টু 108 ডিভাইডেড বাই ক্লিয়ার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 108,107, 7 আর 56, 7, এটা 80, এটা 1, 6, 5, 8, 7, 15। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো, 6,000 11556 ডিভাইডেড বাই 4 শূন্য -1। এখান থেকে 6,000 ইন্টু ব্র্যাকেট 10,000, 11556 -10,000। তাহলে এখান থেকে আমরা 6,000 ইন্টু 11,556, তো তাহলে 1,556 ডিভাইডেড বাই 10,000। দেখো কত ইজিলি অঙ্কটাকে করে ফেলছি। এরকম ভাবে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেট করে অঙ্কটাকে শেষ করে দিতে পারো। তাহলে 6-এর সাথে যদি এখানে গুণ করি, তাহলে আলটিমেট আনসার কি পাচ্ছি? 6 6 36, হাতে 3, 5 6 30, 30 3 33, 3 হাতে 3, 6 15 90, 90 3 93 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে পেলাম হচ্ছে 933.6।
ঠিক আছে, বা 60, যেটা খুশি বলতে পারো। তাহলে এত টাকা আমি এখানেই টাকাটা লিখে দিলাম। ঠিক আছে, এত টাকা। তাহলে 933.60 এত টাকা পেয়ে গেলাম, ডাইরেক্ট আনসারটা বের করে ফেললাম। বলছে 16 নম্বরের অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলছে কোয়েশ্চেন্সটা? বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। বার্ষিক সুদের হার নির্ণয় করো। এবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আজকেই বলেছিলাম যে সরল সুদ কিন্তু প্রত্যেক বছর একই থাকে। মানে প্রথম বছর যদি 50 থাকে, দ্বিতীয় বছর 50 থাকবে, তৃতীয় বছর 50। এখন যদি তোমরা বলো 2 বছর পরে সুদটা কত পাবো, তাহলে 50 + 50 হচ্ছে 2 বছরের পর আমি 100 টাকা পাবো সরল সুদটা। তবে চক্রবৃদ্ধি সুদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইটা বি কেয়ারফুল এদিক থেকে। তাহলে তাহলে 1 বছরের সরল সুদ কত? 1 বছরের সরল সুদ কত? 50 টাকা। ঠিক আছে, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে? 50 গুণ 2 হবে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। ক্লিয়ার? এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 102 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা। তাহলে প্রথম কথা হচ্ছে সুদের উপর সুদ চাপাই না আমরা? সুদের উপর সুদ চাপাই তো। তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে দ্বিতীয় কথা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 102 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ পার্থক্যটা কত? সুদের পার্থক্যটা কত সেটা বলো। সুদের পার্থক্যটা হচ্ছে 102 থেকে তুমি যদি 100 টাকা বাদ দিয়ে দাও, তাহলে দেখতে পাবে 2 টাকা পার্থক্য রয়েছে। মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সরল সুদ থেকে 2 টাকা বেশি। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দেখো তো কোন টাকার ওপর সুদের ওপর সুদ যেহেতু চক্রবৃদ্ধি সুদে হয়, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই প্রথম বছরে তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোই সেম থাকে, দুটোই 50 টাকা করে ছিল। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ দেখো সরল সুদ থেকে 2 টাকা বেশি হয়ে গেছে, এক কথায় বলতে। তাহলে এখন যেটা দেখতে পেলাম, বুঝবে ভালো করে, তাহলে দ্বিতীয় বছরে 50 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত বেড়েছে? সুদ বেড়েছে 2 টাকা। 2 টাকা মাত্র বেড়েছে, হ্যাঁ কিনা? 2 টাকা বেড়েছে তো। কার ওপর? এই মানে 50 টাকার ওপর। তাহলে সুদের হার কি ডাইরেক্ট বের করা যায় এখান থেকে? হ্যাঁ, বের করা যেতে পারে। তাহলে সুতরাং তাহলে 100 টাকার ওপর যদি হতো, 100 টাকার ওপর তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বাড়ে বলো? সেটা হচ্ছে 2 গুণ 100 ডিভাইডেড বাই 50, এত টাকা বাড়বে।
কারণ চক্রবৃদ্ধি সুদের হারটা সবসময় তোমার 100 রেসপেক্টেই দেখতে হয়। 50 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত বেড়েছে? 2 টাকা বেড়েছে। তাহলে 100 টাকার ওপর কত বাড়তো? 4 টাকা বাড়তো। পঞ্চাশ দুগুণে 100, তাহলে ক টাকা বেড়েছে? 4 টাকা বেড়েছে। 4 টাকা বেড়েছে। তাহলে সুতরাং সুদের হার কত আছে? এটাই হচ্ছে সুদের হার। সুদের হার কত? 4%। চক্রবৃদ্ধি সুদের হার 4%। এবার তাহলে এখন দেখতে হবে যে তাহলে একটা জিনিস আমরা এখন দেখব, যেটা যে 100 টাকার 1 বছরের সুদ আমরা বুঝলাম, তাহলে কত? 4 টাকা। তাহলে সুতরাং তাহলে 4 টাকা হয় 100 টাকার 1 বছরের সুদ। 1 বছরের সুদ, ঠিক আছে? তাহলে এবার দেখো, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই সেম থাকে, আমি বারবার বলছি কথাটা। তাহলে 50 টাকা হয় কত টাকার 1 বছরের সুদ? সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 50, এত টাকার 1 বছরের সুদ। তাহলে এবারে 4 দিয়ে ভাঙবো এটাকে। 4 4 25 100। তাহলে কত পাবো এখানে? 5 25 125, এত টাকা। তাহলে আমরা যে আসল টাকাটা পাবো সেটা হচ্ছে 1250 টাকা। যে আসল টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে 1250 টাকা। তাহলে দেখো জিনিসটা খুব ইজিলি বের করা গেল, তবে কনসেপচুয়ালি কিন্তু অঙ্কটাকে বের করে দেওয়া গেল। ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আর একবার বুঝে নাও, কারণ আমি বুঝতে পেরেছি কিছুটা হলেও তোমাদের প্রবলেম হয়েছে। দেখো 50 টাকার ওপরেই তো 2 টাকা বেড়েছে। 50 টাকার ওপরেই তো 2 টাকা বেড়েছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? 2 টাকা বেড়েছে। এবার 50 টাকার ক্ষেত্রে আমি যদি একটা হিসাব বলি তোমাদের, 50 টাকা প্রথম বছরের সুদ বলেছিলাম না, সুদের উপর সুদ চাপে। তাহলে 50 টাকার যদি আমি যে সুদের হার কত পেয়েছিলাম? 4% সুদের হার পেয়েছিলাম না? তাহলে 4/100 যদি আমি এখন করি, কাটা করি, তাহলে 4 25 100, তাহলে 25 দুগুণে 50। দ্বিতীয় বছরের সুদ কত হতো? 52 টাকা তো, তাই না? এটাই তো বলেছে, এই যে 102 টাকা। তাহলে 2 বছরের তো সুদ হচ্ছে, 2 বছর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। প্রথম বছরে কিন্তু ডেফিনেটলি তোমার এই যে সরল সুদ যা হবে, এটাই কিন্তু চক্রবৃদ্ধি সুদ হবে। এটাই কিন্তু চক্রবৃদ্ধি সুদ হবে, হ্যাঁ কি না? তাহলে এটাই কিন্তু 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। এখন কথা হচ্ছে, তার মানে প্রথম বছরে যে সুদটা বেরিয়েছিল চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তার উপরে কিন্তু একটা পার্সেন্টেজ চাপানো হয়, সেটা চাপিয়ে তবে দ্বিতীয় বছরের সুদটা বের করলাম। তো সেইখান থেকে আমরা কিভাবে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কত হচ্ছে সেটা কি করে বের করতে হবে? যে 50 টাকার উপরেই তো 2 টাকা বেড়েছে, বেড়েছে তো, তাহলে এটাই একটা সুদ। 50 টাকার সুদ ধরে নাও, তাহলে 100 টাকার সুদ কত হবে? 4 টাকা। তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ, মানে সুদের হার। খুব ইজিলি বের করা যেতে পারে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে? বলছে কোন মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সুদ যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা বলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে? এটাও একই রকমেরই অঙ্ক, তাও বলে দিচ্ছি। দেখো 2 বছরের সুদ বলেছে। প্রথম কথা হচ্ছে 2 বছরের সরল সুদ কত বলো? 2 বছরের সরল সুদ কত? 8,400 টাকা। ক্লিয়ার? তাহলে 1 বছরের সরল সুদ কত? 1 বছর কেন বের করছি? কারণ প্রথম বছর চক্রবৃদ্ধি সুদটাও সেম হয়। তাহলে এটা নিশ্চয়ই ক্যালকুলেট করার পর এটা 4200 বা 4200 টাকা হচ্ছে, একই না? হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমার এখানে চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ।
এটাই কিন্তু আমার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? বুঝলে কি বুঝলে না? এইবার তাহলে দেখো তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আছে? 8,652 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 8,652 টাকা। ক্লিয়ার? তাহলে হিসেব মতো দ্বিতীয় বছরে, তাহলে 2 নম্বর বছরে, 2 নং বছরে চক্রবৃদ্ধি সুদ কত আছে সেটা বলো। কত আছে? 8,652 থেকে তুমি 4,200 বাদ দিয়ে দাও। তাহলে কত পাচ্ছ? এখানে 52, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, তাই তো? 4,452 এত টাকা এটা হচ্ছে, তাই তো? 452, 4,452। তাহলে এখন হচ্ছে 2 নং, এই 2 নং বছরে, 2 নং বছরে চক্রবৃদ্ধির সুদ তাহলে কত বেশি? 4,452 থেকে তুমি 4,200 বাদ দিয়ে দাও। তাহলে কত পাচ্ছ? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 252 টাকা। 252 টাকা। তোমাদেরকে জিনিসটা ভেঙে দেখালাম, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মাইনাস করেও দেখা যেতে পারতো। ঠিক আছে? তাহলে 2 নং বছরে কত বেশি হলো চক্রবৃদ্ধি সুদ? 252। তার মানে মাথায় রাখবে ওই 4,200 টাকার ওপরেই কিন্তু 252 টাকা চাপানো হয়েছে সুদ। তাহলে সুতরাং দ্বিতীয় বছরে 4,200 টাকার সুদ হয় কত? 252 টাকা, তাই না? তাহলে 100 টাকার সুদ কত হয়? ওই 100 টাকার হিসাবটা করলেই তো কাজ হয়ে যাবে। 252 ডিভাইডেড বাই 4200 ইন্টু 100, এত টাকা। তাহলে দুটো শূন্য কেটে দাও, 52 সাথে যদি এটাকে কাটো তাহলে কত হচ্ছে? 42 সাথে যদি কাটো, আহ 6 দিয়ে যদি হয়, 6 মনে হয় চলে যাবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 4 24 আর 25, হ্যাঁ 6 দিয়ে যাবে 6। তাহলে কত পাচ্ছি আমরা? 6 এত টাকা, 6 টাকা পাচ্ছি। 100 টাকার রেসপেক্টে 6 টাকা, মানে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার 6%। তাহলে তাহলে এখন কথা হচ্ছে 6 টাকা হলো এই যে তোমার 4,000, সরি 100 টাকার, আমার হিসাবটা করতে হবে 4,200 টাকার, যাই হোক, হলো 100 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে? 1 বছরের সুদ। তাহলে এই 4,200 টাকা হলো কত, কত টাকার 1 বছরের সুদ? তাহলে 100 ডিভাইডেড বাই 6 ইন্টু 4200 এত টাকার 1 বছরের সুদ। তাহলে কাটাকুটি করো, 6 6 7 42, তাহলে পেলাম হচ্ছে 70,000 টাকা। এটাই হচ্ছে আসল টাকাটা। ক্লিয়ার? এটাই হচ্ছে আসল টাকা।
আর কটা বাকি আছে? এখনো বাকি আছে। আচ্ছা, তারপরে চলে যাও এইখানে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের। এটাকে আবার দাঁড়ি ভেবে নিও না। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, খুব ইজি। 6 মাস অন্তর দেয়, তার মানে পর্বটা কত? 6 মাসের পর্ব। একটা পর্ব হচ্ছে 6 মাস। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, তাহলে 1 বছরে কতগুলো পর্ব পাবো? তাহলে 6 মাসে, 6 মাসে কটা পর্ব? একটা পর্ব। তাহলে 6 মাস সমান একটি পর্ব, মানে পর্ব 1। তাহলে 12 মাস সমান কত হবে? মানে 1 বছরে কত হচ্ছে? 12/6। ঠিক আছে, কটি পর্ব হবে? কাটো, দুটি। দুটি পর্ব হবে, ব্যাস। সিম্পল, অঙ্ক শেষ। আর সেরম কিছু নেই। তাহলে সুতরাং ওই ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। চক্রবৃদ্ধি সুদ পড়েছে, তার মানে সিআইটা বের করতে হবে। পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 2 × n -1। ব্যাস, ডাইরেক্ট হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে যাবে। পি মানে হচ্ছে 6,000, 1 + r মানে কত? আর মানে আমি জানি, হ্যাঁ, 8/2 ডিভাইডেড বাই 100, 2 × n মানে কত? কত বছর? 1 বছর। তার মানে n ইজ ইকুয়াল টু 1 -1। তাহলে 6,000 ইন্টু, আচ্ছা এটাকে কাটাকুটি করো, 4। তাহলে 4/100, 4/100 যদি করি, তাহলে এখানে 100, 4/100 তার স্কোয়ার -1। তাহলে 6,000 ইন্টু 104 স্কোয়ার -100 স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার। ঠিক আছে, 6,000 ইন্টু, এখান থেকে সলভ করলে 104 + 100 আর 104 - 100 ডিভাইডেড বাই 4টে শূন্য। ক্লিয়ার? 6,000 ইন্টু 104 মানে 204 ইন্টু, এটা 4 হয়ে গেল, ডিভাইডেড বাই 4টে শূন্য। কেটে দেবো এবারে, কেটে দিলে কি পাবো? 3টে শূন্য কাটলে কি পাবো? এখান থেকে 4 4 16, 4 4 16, 4 2 8 ইন্টু এখানে 6 ছিল, ডিভাইডেড বাই 10। ক্যালকুলেট যদি করি তাহলে পাবো কি? 6 6 36, 36-এ 6 হাতে 3, তাকে 6 6 3 9, 6টা 48 পয়েন্ট। ঠিক আছে, তো টাকা চক্রবৃদ্ধি 1 বছরে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেল। ঠিক আছে, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত তাহলে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদ পেলাম 489.60 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? পরের কোয়েশ্চেন্সটা কি বলেছে? 3 মাস অন্তর দেয়, তার মানে পর্ব কটা হবে? 1 বছরে পর্ব 4টে হবে, স্বাভাবিক ব্যাপার। 1 বছরে কটি পর্ব? 4টি পর্ব। চক্রবৃদ্ধি সুদ সিআই বের করতে হবে, ডাইরেক্ট সিআই বের করবো। পি ইন্টু 1 + r/4 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু 9 মাস বলেছে।
9 মাস বলেছে। 9 মাস মানে কত বছর গো? বছরে কনভার্ট করতে হবে, কিছু করার নেই। 9 মাসকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। 9 মাস মানে কত বছর? 9/12। 9/12, ক্লিয়ার? এটা -1। পি মানে কত? 6250। 1 প্লাস আর মানে কত? 10 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 100, ক্লিয়ার? এবারে যদি ব্রেক করা হয় এটাকে, পাবোটা কি? 4, 3 4 12, 3 3 9, তাহলে 3 আসছে এখানে, কিউব -1। তাহলে 6250 ইন্টু এখানে হচ্ছে তোমার, এটার সাথে এটা কাটো, তাহলে এখানে নিচে 40 আর উপরে 1, মানে 41/40 তার হোল কিউব -1। তাহলে 6250 ইন্টু এখানে হচ্ছে 41 তার কিউব মাইনাস এটা হয়ে যাবে 40 কিউব ডিভাইডেড বাই 40-এর কিউব। এখান থেকে পেয়ে যাব 6250 ইন্টু এখানে 41-এর কিউব কত হচ্ছে? ফর্মুলায় ফেলার দরকার নেই, ডাইরেক্ট করো অঙ্কটাকে। তাহলে 41-এর কিউব কত হবে? 1 1 যা 1, 4 4 16, 4 4 2 8, 4 4 2 8, 8 এখানে বসিয়ে দাও, 1681। আবার 41 গুণ করে দাও, 1681, 4 4, 4 32, 2 হাতে 3, 4 64, 64 3 67, 1 2 হাতে 1, 2 1 3, 6 3 9, 8 6। তাহলে 68921 মাইনাস 4 4 16, 4 64, 6250 ইন্টু 921 আর এদিকে 4, 4921 আর এদিকে হচ্ছে 64000। ব্রেক করে দাও। এখানে একটা শূন্যের সাথে শূন্য কাটলো, এবারে হচ্ছে তোমার কত পাবো? 25। 25 গুণ 25, 25 64 ইন্টু 4 কত হয়? 4 4 16 হাতে 1, 4 4 24 25। 4 25 100, 256। 256 ক্যালকুলেট করলে পাওয়া যাবে। তারপরে 16, 4, এদিকে 2 হয়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। ক্যালকুলেট করে এই জায়গাটাতে আমরা যেটা পেতে পারি, 256, তো মানে 16 ইন্টু 16 256 হয়। 16, যেহেতু 1 আছে কিছু করার নেই, আমাদের আর কিচ্ছু করতে পারবো না। তাহলে 4921 ইন্টু 25 কত পাচ্ছি এখান থেকে? ডাইরেক্ট 5। আচ্ছা 25, 25 একে 25 5 হাতে 2, 25 দিনে 50, 50 2 52 হাতে 5, 9 25 100, 9 25 225, 225 আর 5 230, 230। তাহলে 4 25 100, 100 আর 23 কত হচ্ছে? 123 হবে, তাই না? এবার এই 123কে আমি যদি এই 123 100 1 0 1 2 3 0 2 5 একে আমি কি করলাম? 256 দিয়ে গুণ করে দিলাম। 256 দিয়ে গুণ করলে আমি ফার্স্ট অফ অল কি পাচ্ছি? প্রথম কথা, ক্যালকুলেট করলে 256 গুণ, আমি প্রথমেই যদি 6 দিয়ে যাবে না, 5 দিয়ে, 5 5 125, 25 5 4 5 4 বারে যেতে পারে, 4 4 25 4 হাতে 2,
তারপরে 100 102, আচ্ছা 4 বারে চলে যাবে 1024। তাহলে এখান থেকে 6 হাতে 1 2 আর 1 3 0, এটা 2, একটা 2 নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো, টু 56 একটু 8 25 200, 7 25, 7 25 না 8 25 দেবো, 8 8 8 একে 8, 4 48, 8 হাতে 4, 8 25 200, 204, 4 হাতে 1, 4 1 5 আর 1 6। ঠিক আছে, 5 তো নিয়ে আসলাম। 5 নিয়ে আসার পরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা শূন্য নিয়ে আসা উচিত। নিয়ে এসে দেন আমাকে কি করতে হবে, পয়েন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এবারে আমরা করব কি, তাহলে 256 ইন্টু 4 25 100, 5 25 125, 6 25 150। হ্যাঁ, 4 হাতে 1, 4 1 5 আর 1 6। ঠিক আছে, তাহলে একটা কাজ করি। আচ্ছা, 4 4 6 24, তারপর এটা আসছে 4, 5 বারে দিই, 5 ছক 30, জন্য হাতে 3, 5 5 125, 125 আর 3 128। এটা একটা গেল। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে 256, যদি 6 দিয়ে যায় 6 36, 6 25 150 হয়ে যাবে। না, 5 টাইমসে চলে যাবে। তাহলে 5 টাইমসে যদি যায় 1280, শূন্য, এদিকে 7 হাতে 1 2 আর 3 আর 1 4, 170 পয়েন্ট দিলাম। এবার আচ্ছা, 6 6 36, 6 হাতে 3, 5 6 25 150, 150 3, 153, আর 7 25 175, 6 বারেই যাবে। ওই তার মানে হিসেব মতো কাটাকুটি করলে আমি ওভারঅল যে আনসারটা পাবো 480.56 এত টাকা। ঠিক আছে, এটা একটুখানি বুঝে শুনে করতে হবে অঙ্কটাকে, এই আর কি। আচ্ছা, দেখি আর কটা অঙ্ক আছে, চলো। ভিডিওটি ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিও শেষে পারলে একটা লাইক দিয়ে দিও। হুম, আমাদেরও তো একটা এফোর্টের ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্য যদি আমার ভিডিও থেকে তোমরা কিছু শিখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তা হিসাব করে দেখতে হবে। তাহলে ফর্মুলা একটাই, ফর্মুলা ওই ফর্মুলাটাই। অত লেখালেখির আমি আমি লেখালেখির দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। a is equal to p into 1 plus r by 100 তার হোল টু দি পাওয়ার n, একদম ডিরেক্ট। তাহলে a is equal to বলে দিয়েছে 12100, p বলে দিয়েছে
10,000 টাকা। 1 প্লাস আর মানে বলে দিয়েছে, আমি জানি না আর কত দিয়েছে, আরটা বের করতে হবে। এন কত? 2 বছর। ব্যাস। এবার কি করব? নেক্সট স্টেপ 12100 1 4টে শূন্য, না 5টা শূন্য করে দিলাম। চারটে শূন্য। ওকে। 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। দুটো শূন্য কাটো এর সাথে, তাহলে এটা কি হলো? 11/10 তার স্কোয়ার পেয়ে গেলে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10। তাহলে এখান থেকে আমরা আর বাই 100 ইকুয়ালস টু লিখতে পারি 11/10 মাইনাস, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো মোটামুটি 1/10। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 1/10 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কাটলাম, কেটে আর ইকুয়ালস টু কত পেলাম? 10 পেয়ে গেলাম। তার মানে আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত পেলাম? 10%। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন্স। এটার পরে আরেকটা কোয়েশ্চেন্স আছে, তারপরেই শেষ, তোমাদের ছুটি। একই কোয়েশ্চেন দিয়েছে, দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে। এবার একটা বছর চেয়েছে, টাইম চেয়েছে। আগেরটায় চেয়েছিল সুদের হার, এবারটা বছর চেয়েছে। তাহলে চলো ওই একই ফর্মুলা, a is equal to p into 1 plus r by 100 to the power n। ভালো কথা। তাহলে a is equal to কত বলে যায়? 399,300 is equal to 3 1 2 3 4 5টা শূন্য। 1 প্লাস আর মানে কত গো? 10 ডিভাইডেড বাই 100 তার হোল টু দি পাওয়ার n। 1 প্লাস 10 না, 1/100 1/10 হয়ে যাবে তখন, টু দি পাওয়ার n। এটা হচ্ছে 399,300 ডিভাইডেড বাই 5টা শূন্য। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পাবো, এখান থেকে সলভ করলে 11/10 পেয়ে যাচ্ছি তার টু দি পাওয়ার n। আর এখানে কাটাকুটি করো, তাহলে এখানে 1000 আর এখানে হচ্ছে 1331। তাহলে এখানেও 11/10 তার হোল কিউব হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে n ইজ ইকুয়াল টু 3 পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে সুতরাং সময় হচ্ছে কত? 3 বছর। লাস্ট কোয়েশ্চেন্স। সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ এর 1600 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল মানে সুদ আসল কত হবে? তো সোজা, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। প্রথম কথা, a ইজ ইকুয়াল টু তোমাকে বের করতে হবে কত? a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস, আমি বলেছিলাম 6 মাস। 6 মাস মানে কটা পর্ব হবে? দুটো পর্ব। তাহলে 6 মাস করে কটা পর্ব হবে? দুটো পর্ব 1 বছরে। আচ্ছা, তাহলে আর মানে কত? আর এটা ডিভাইডেড বাই কত? 2 লিখে দিলাম, ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু n। এই হচ্ছে ফর্মুলা। তাহলে সুদ আসলটা আগে বেরিয়ে যাবে। তাহলে চলো সুদ আসলটা বেরিয়ে যাক। p ইজ ইকুয়াল টু কত? 1600 টাকা। এটা 1 প্লাস আর মানে কত গো? 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু কত বছর? 1 বছর। 1600 ব্রেক করে দাও, তাহলে এখানে 20, 1/20 মানে হচ্ছে 21/20 তার স্কোয়ার। তাহলে 1600 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 20 ইন্টু 20। ঠিক আছে, ব্রেক যদি করে দাও তাহলে পাবে কি? 2 দুগুণে 4, 4 4 16। তাহলে 21 21 কত হয়? 441 ইন্টু 4।
তাহলে এখানে কত হলো, 4 একে 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17। তাহলে এত টাকা হচ্ছে সুদ আসল 1600 টাকা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সুদ আসলটা, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো? এটা হচ্ছে a মাইনাস পি, এটাই আমরা জানি। তাহলে 1764 মাইনাস 1600, এত টাকা। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 164। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এতগুলো অঙ্ক করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তাহলে আহ, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হও। আর যারা পুরনো তারা তো অবশ্যই ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী সময় আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো স্টে টিউনড অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।